দর্শক, আমরা জাতি হিসেবেই কেমন যেন হয়ে গেছি। আমরা রাষ্ট্র ব্যবস্থায় এমন এমন আইন তৈরি করি যে আইন তৈরির মাধ্যমেই এক ধরনের একটা কথা, একটা বার্তা দিয়ে দিই যে সেখানে যেন দুর্নীতি করার স্কোপ থাকে। মানে আইনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় যে তুমি দুর্নীতি করো, এটা কোনো ব্যাপার না। আমরা এমন আইন তৈরি করতে খুব কম পারি যে আইনের মধ্যে দুর্নীতি করার কোনো স্কোপ থাকবে না। আইনের মধ্যে যদি ঘাপলা থাকে তাহলে তো আমি দুর্নীতি করবই। আইন যদি আমাকে দুর্নীতি করতে উৎসাহিত করে তাহলে তো আমি দুর্নীতি করবই। আমি কুপথে যাবই, আমি সুপথে থাকবো না, এটাই বাস্তবতা। কিন্তু বাংলাদেশ সরকার এবং সরকারের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, স্টেক হোল্ডাররা কখনো কখনো এমন উদ্ভ্রান্ত, উদ্ভট, আজগবি তত্ত্ব সামনে হাজির করেন যে তত্ত্বের মধ্যেই লুকিয়ে আছে দুর্নীতি তত্ত্বের এক সর্বনাশা তত্ত্ব। নির্বাচন কমিশন সম্প্রতি তেমনই একটা তত্ত্ব আবারও সামনে নিয়ে এসেছে। যখন নির্বাচন কমিশনের কাছে আগের সমস্ত ভুল ব্যাপারগুলো সংশোধনের প্রত্যাশা আমরা করছিলাম, যখন বাস্তবসম্মত 2025-এর বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত প্রত্যাশা করছিলাম, তখন নির্বাচন কমিশন এমন একটা সিদ্ধান্ত নিল যে সিদ্ধান্ত নেয়ার মাধ্যমেই তারা বলে দিল তোমরা যত খুশি নির্বাচনকালীন সময়ে দুর্নীতি করো, এটা কোনো ব্যাপারই না। কি বলতে চাইলো নির্বাচন কমিশন, কি তাদের তত্ত্ব, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন কমিশনের তত্ত্বই বলে দিচ্ছে তুমি যত পারো নির্বাচনে দুর্নীতি করো। কিভাবে? নির্বাচন কমিশন আজগবি, যে সিদ্ধান্তটা পুরাতন সিস্টেমেরই সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্ত কেন পরিবর্তন হবে না, কেন তারা পরিবর্তন করবে না, কেন তারা বাস্তবসম্মত সিদ্ধান্তে আসতে পারবে না, সেটা তো একটা বড় প্রশ্ন। নির্বাচন কমিশন অদ্ভুতরের সিদ্ধান্ত দিয়েছে যে আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা ভোটার প্রতি মাত্র 10 টাকা খরচ করতে পারবেন। এখন এটা কি বাস্তবসম্মত সিদ্ধান্ত? এই 2025 সালে এসে এক কাপ লাল চায়ের দাম 10 টাকা। তো একটা জাতীয় সংসদ নির্বাচনে আপনি যদি ভোটার প্রতি 10 টাকা খরচের সীমানা নির্ধারণ করে দেন, তাহলে আপনি কি বোঝাতে চাইলেন? আপনি বোঝাতে চাইলেন যে এই কাগজপত্রে তুমি দেখাবা যে তুমি 10 টাকাই খরচ করেছো কিংবা 8 টাকা খরচ করেছো, পেছনে তুমি ব্যাকডোর দিয়ে 10 লক্ষ টাকা খরচ করো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সিদ্ধান্তটা হওয়া উচিত ছিল বাস্তবসম্মত। এরকম সিদ্ধান্ত হওয়া উচিত ছিল যে নির্বাচনের সমস্ত ব্যয়, বাস্তবসম্মত যে ব্যয়, যেটা লিগ্যাল ব্যয় হয় একটা নির্বাচন পরিচালনা করতে, সেই ব্যয়টা অন্তত ব্যয়ের পুরোটা না হলেও, শতভাগ না হলেও ব্যয়ের 10%, যেটা বাস্তব ব্যয়, যদি বাস্তব ব্যয় হয় একটা জাতীয় সংসদ নির্বাচন করতে 10 কোটি টাকা, তাহলে আপনি 10% তো স্বীকৃতি দেবেন, আপনি 10% তো স্বীকার করে নেবেন যে তুমি 1 কোটি টাকা খরচ করতে পারবা। কিন্তু সেটা না করে আপনি যদি ভোটার প্রতি একটা নির্বাচনী কনস্টিটিউশনে হয়তো ভোটার আছে 2 লাখ, আপনি 10 টাকা করে খরচের হিসাব বলে দিলেন যে 10 টাকা করে খরচ করতে পারবা, তার মানে হচ্ছে যে তুমি 20 লাখ টাকা সর্বোচ্চ খরচ করতে পারবা, তার বেশি খরচ করতে পারবা না। এটা যদি হয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, যেখানে জাতীয় সংসদ নির্বাচন অনেকে বলেন যে 50 কোটি 100 কোটি টাকা খরচ ছাড়া হয় না, সেখানে এই বাস্তবতা বিবর্জিত এক কাপ লাল চায়ের তত্ত্ব নির্বাচন কমিশন যখন প্রতিষ্ঠিত করতে চায়, তখন নির্বাচন কমিশন কি পরোক্ষভাবে এটা বলে দেয় না যে তুমি প্রকাশ্যে নিও না, চেয়ে নিও না, সবার সামনে নিও না, চুরি করে নাও, ব্যাকডোরে নাও, কালো পর্দার পেছনে নাও, কালো পর্দার পেছনে যা ইচ্ছা তাই করো, প্রকাশ্যে তুমি ভালো সাজো। তার মানে হচ্ছে যে নির্বাচন কমিশন মানুষের কিংবা রাজনীতিবিদদের 2 রকম চরিত্র, একটা অভিনয়ের চরিত্র, একটা বাস্তবের চরিত্র, এই 2 চরিত্র প্রতিষ্ঠিত হোক এটা চাইছে।
2025 সালে এসে যদি আপনি বলেন যে ভোটার প্রতি 10 টাকা করে খরচ করতে হবে, তাহলে কি দাঁড়ায়? যদিও এবার নির্বাচন কমিশন পোস্টার প্রার্থীরা করতে পারবে না সেটা বলে দিয়েছে, ভালো কথা, পোস্টার করতে পারবে না, ঠিক আছে। একটা কনস্টিটিউশনে যদি মানে 2 লক্ষ পোস্টার লাগে, তাহলে 2 লক্ষ পোস্টারে হয়তো 10 লাখ 15 লাখ টাকা সে সেভ করবে, কিংবা 5 লক্ষ পোস্টারে হয়তো 25 লাখ টাকা সে সেভ করবে। 25 লাখ টাকা তার খরচ হবে না, যে খরচটা নির্বাচন কমিশন তাদের মতো করে তারা প্রচার করবে, সমন্বিত প্রচারের উদ্যোগ নেবে, সেগুলো ঠিক আছে। কিন্তু আপনি পোস্টার যখন করতে দিচ্ছেন না, তখন আপনি বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে। আপনার কি ধারণা রয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এবং ইউটিউবে কি লেভেলের বুস্টিং হবে? সেই বুস্টিংয়ের হিসাব কি আপনি পাবেন? এবং ফেসবুক ইউটিউবের ইনকাম আপনি বাড়িয়ে দিলেন। ফেসবুক ইউটিউব যেন দেদারসে বাংলাদেশের নির্বাচন থেকে ইনকাম করতে পারে, সেই ব্যবস্থা করে দিলেন। ফেসবুক ইউটিউব কার? আপনার নিজের সম্পদ? আপনার নিজের সম্পদ না তো। অথচ পোস্টার ব্যাপারটা কার? পোস্টার ব্যাপারটার সঙ্গে সারা দেশে 300 আসনে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে পোস্টার, লিফলেট, এটা একটা উৎসবের নতুন মাত্রা তৈরি করে। এবং নির্বাচনের সময় পোস্টার শিল্পের সঙ্গে যারা সম্পৃক্ত, ডিজাইনার থেকে শুরু করে কম্পিউটার অপারেটর, এটার সঙ্গে ফিল্ম, প্লেট, মেশিন, রং, কাগজ, ছাপাখানা, কাটিং মেশিন, নানা লেমিনেশন, বহু ব্যাপার জড়িত, বহু লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যাপার জড়িত। সেটা আপনি অফ করে দিয়ে আপনি অন করে দিলেন হচ্ছে ফেসবুকের ইনকাম, ইউটিউবের ইনকাম। এখন দেদারসে ফেসবুকে কোটি কোটি টাকা ফেসবুকে এবং ইউটিউবে তারা বুস্ট করবে। তার কনস্টিটিউশন তো চলবেই, পুরো একটা ফেসবুকে যেহেতু করা যায় না, ইউটিউবে তো স্পেসিফিক বুস্ট করাই যায় না, ইউটিউবে আপনাকে সার্বিক বুস্ট করতে হবে। হয়তো আপনি দেশ, কান্ট্রি সিলেক্ট করতে পারেন, এর বাইরে আপনি কনস্টিটিউশন সিলেক্ট করতে পারবেন না। কিন্তু ফেসবুকে একটা জেলা পর্যন্ত সিলেক্ট করা যায়। একটা জেলার একটা জেলার সেন্টার থেকে কত মাইল পর্যন্ত আপনি বুস্ট করবেন সেটা সিলেক্ট করা যায়, কিন্তু একটা উপজেলা কিংবা একটা ইউনিয়ন, একটা গ্রাম ফেসবুকে এখন পর্যন্ত সিলেক্ট করা যায় না। একটা জেলায় যদি 5টা আসন থাকে, সেই জেলাকে কেন্দ্র করে চারপাশে যদি আপনি করেন, আপনি জেলাই ধরেন, তাহলে একটা আসনে নির্বাচন করছে, তাকে প্রচার করতে বাধ্য হতে হচ্ছে 5টা আসনের জনগণের মধ্যে, এবং সেই বুস্টিংয়ের আপনি হিসাব জীবনেও পাবেন না, আপনাকে কেউ হিসাব দেবে না। ইউটিউবে কোন মাত্রার ভিডিও বুস্টিং হবে, কত কোটি টাকা খরচ হবে, সেই হিসাব আপনি পাবেন না। অথচ আপনি বলছেন যে ভোটার প্রতি 10 টাকা খরচ করতে হবে। আরে ভাই, যে ভোটার প্রতি ভোটের যে উৎসব, ভোটের সময়, তখন প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে তো আছে, প্রতিটা ওয়ার্ডে, ঢাকার কথা বাদ দিয়ে গ্রামে প্রতিটা ওয়ার্ডে কয়েকটা করে নির্বাচনী অফিস থাকে। সেই কয়েকটা করে নির্বাচনী অফিস চালাতে যে খরচ হয়, প্রতিদিন যে খরচ হয়, সেই খরচের মিনিমাম মাত্রাটা কি কখনো আপনি হিসাব করে দেখেছেন? এটা কিন্তু অবৈধ খরচ না, এটা কিন্তু ঘুষ দেওয়ার খরচ না। একটা অফিস চালাচ্ছে, কিছু কর্মী ওখানে ওঠা বসা করছে, কিছু লোকজন ওখানে ওঠা বসা করছে, তারা চা খাচ্ছে, মুড়ি খাচ্ছে, একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। এটাকে আপনি অবৈধ খরচ বলতে পারেন না। অবৈধ খরচ সেইটা যেটা টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। কারো কাছ থেকে ভোট কেনার জন্য হয়তো জনপ্রতি আপনি 1000 টাকা 2000 টাকা ধার্য করলেন, সেটা অবৈধ খরচ। কিন্তু এই যে হাজার হাজার একটা নির্বাচনী আসনে যদি একটা নির্বাচনে যদি ধরা যাক যে 100টা ভোট কেন্দ্র আছে, 100টা ভোট কেন্দ্রে অন্তত 100টা তো অফিস হয়। 100টা অফিসে প্রতিদিন কত টাকা খরচ হয় মিনিমাম সেন্স রয়েছে আপনাদের? তো মিনিমাম সেন্স যদি আপনাদের না থাকে, তাহলে আপনারা নির্বাচন কমিশনে বসে থেকে কি ঘোড়ার আন্ডা পাড়েন? কি করেন আপনারা? কি করার জন্য আপনাদেরকে সরকার নিয়োগ দিয়েছে? কোন বাস্তবতা উপলব্ধি করার জন্য আপনাদেরকে সরকার নিয়োগ দিয়েছে? আপনি প্রকাশ্যে বলবেন, একজন প্রার্থী আপনাকে হিসাব, কাগজ কলমে হিসাব দেখিয়ে দেবে, যে আপনি 20 লাখ টাকা বলেছিলেন, এই যে আমি কত ভালো লোক, আমি 11,09,998 টাকা খরচ করেছি, হিসাবটা দেখিয়ে দিল। কিন্তু ব্যাকডোরে সে কত কোটি টাকা খরচ করেছে আপনি তার বাস্তবতা অনুধাবন করছেন ঠিকই, কিন্তু
কিন্তু আপনি মানে পরোক্ষভাবে বলে দিচ্ছেন যে তুমি ব্যাকডোরে যা ইচ্ছা খরচ করো, কিন্তু ওপেনলি আমাকে বলো যে এই টাকাটা খরচ করেছো, 10 টাকার বেশি তুমি খরচ করোনি। হাস্যকর একটা তত্ত্ব। 2025 সালে যখন এআই এর যুগ এসেছে, সেই এআই এর যুগে এসে আপনি সেই ব্রিটিশ আমলের সিস্টেম, ব্রিটিশ আমলের চিন্তাভাবনা, ব্রিটিশ আমলের ইকুয়েশন, এই ব্যাপারটা যদি মানে মগজের মধ্যে ঢুকেই রাখেন, যদি আপনি শায়েস্তা খাঁর আমলের কথা চিন্তা করেন যে টাকায় 8 মণ চাল পাওয়া যায়, সেরকমভাবে যদি চিন্তা করেন, 10 টাকার ইকুয়েশন যদি আপনি সেভাবে চিন্তা করেন, তাহলে আপনাদের দ্বারা মানে কিভাবে সংস্কার সম্ভব হবে? আপনারা যে সংস্কার করে মুখে প্রতিনিয়ত ফেনা তোলেন, সেই সংস্কার আপনাদের দ্বারা কিভাবে সম্ভব হবে? এটা তো একটা বড় প্রশ্ন। আবার 50,000 টাকা জামানত, মানে প্রতিজন প্রার্থী একজন এমপি ইলেকশন করবে, তার কেন মাত্র 50,000 টাকা জামানত হবে? সে কেন মাত্র 50,000 টাকা দিয়ে ভোট করতে পারবে? 2025 সালে 50,000 টাকা কি কোনো টাকা একজন এমপি মানে ক্যান্ডিডেটের জন্য? যার একটা বড় অ্যামাউন্ট দেওয়ার কথা, কেন সেটা মানে একটা এমপি ইলেকশনের জন্য কেন সেটা 5 লক্ষ টাকা হবে না? সেখানে আপনার বাস্তবতা বিবর্জিত মানে চিন্তা মনে হচ্ছে যে এত টাকা কেন দিতে হবে? তো আপনার কি মিনিমাম হুঁশ নেই যে একটা নির্বাচন, একটা এমপি ইলেকশন করতে কত টাকা লাগে? সেই টাকা ছাড়া নির্বাচন করা যায় না। আর সেই টাকা ছাড়া বর্তমান সমাজে নির্বাচন করা যায় না বলেই এই যে এমপির দৌড়ে এমপিত্ব এবং মন্ত্রিত্ব, এটাকে আমাদের রাজনীতিবিদরা একটা ব্যবসা হিসেবে ধরে নিয়েছে এবং সব থেকে লাভজনক ব্যবসা এটা হয়ে উঠেছে। সেটা তো আপনি রাতারাতি এই 10 টাকার তত্ত্ব দিয়ে পরিবর্তন করতে পারবেন না। আমূল পরিবর্তন করতে হবে সিস্টেমের আমূল পরিবর্তন যখন করতে পারবেন, তখন ব্যাপারগুলো রুখে দেওয়া যাবে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মুখ থেকে আমরা ঘুষ সম্পর্কে অমোঘ একটা বাণী শুনেছিলাম। ঘুষকে তিনি ঘুষ বলতে চান না, ঘুষকে তিনি স্পিড মানি বলতে চান। অর্থাৎ ঘুষ কাজের স্পিড বাড়িয়ে দেয়, এই স্পিড মানি হিসেবে মানে তিনি আখ্যা দিয়েছিলেন, চরম সমালোচিত হয়েছিলেন। এই যে আমাদের অবক্ষয়, সেই অবক্ষয় থেকে কি আপনারা বেরিয়ে আসতে পেরেছেন? অবক্ষয়ের চিন্তা দূর হবে, সেই চিন্তা থেকে কি আপনারা বেরিয়ে আসতে পারলেন? নাকি 10 টাকা তত্ত্ব দিয়ে আরও বেশি দুর্নীতি করা, আরও বেশি মানে কালো অধ্যায়ের দিকে ঠেলে দেয়া, সেই ব্যবস্থা চূড়ান্ত করলেন? ব্যাপারটা কি সেরকম হয়ে গেল না? অন্তর্বর্তীকালীন সরকার যখন এত ভাবনা বলছেন, বিদেশ থেকে লোক হায়ার করে নিয়ে এসে যখন সংস্কারের এত মানে কি বলবো, একেবারে মানে সাম্রাজ্য পেতে বসেছেন, তখন এইগুলো কেমন সংস্কার কিংবা এইগুলো কেমন তত্ত্ব, 10 টাকা তত্ত্ব, যেখানে ঢাকা শহরে এখন 10 টাকায় একটা লাল চাও পাওয়া যায় না। একটা সিগারেটের দাম, সর্বনিম্ন যে সিগারেটের দাম, মানে গরিবরা এখন যে সিগারেট খায়, সেই সিগারেটও এখন 10 টাকায় পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। কিভাবে এই তত্ত্ব মাথায় আসে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।